প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের চতুর্থ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো প্রশ্নটি আলোচনার পূর্বে বলে রাখি, আমাদের মাধ্যমিক ইতিহাস অনলাইন ক্লাস গ্রুপের একজন ছাত্র রুদ্রদীপ রয় অনেক দিন ধরে আমাকে বলছে যে স্যার প্রশ্নটা দিন, কিন্তু আমার সময় না হওয়ার কারণে আমি প্রশ্নটির উত্তর দিতে পারিনি। তো আজ আমি সময় করে তোমাদের সামনে প্রশ্নটি এবং উত্তরটি উপস্থাপনা করছি। তো ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আশা করি তোমরা এই চ্যানেলে সমস্ত মাধ্যমিকের প্রশ্ন এবং উত্তর অবশ্যই প্লেলিস্টে গিয়ে পেয়ে যাবে। তো দেখো কি প্রশ্ন রয়েছে। টিকা লেখো মহারানীর ঘোষণাপত্র, অথবা এই প্রশ্নটি আসতে পারে মহারানীর ঘোষণাপত্র কি, এর গুরুত্ব কি, কেমনভাবে উত্তর লিখলে 4-এ 4 পাবে। আমি তোমাদেরকে 100% অর্থাৎ পুরো দায়িত্ব নিয়ে বলতে পারি, তোমরা যদি এই উত্তরটি লিখো অবশ্যই 4-এ 4 পাবেই। আমি এই উত্তরটি নিয়েছি আমার যে লেখা বই ইতিহাস দিশা, সেই ইতিহাস দিশা বই থেকে। তো তোমরা কেমনভাবে উত্তরটা লিখবে দেখে নাও। 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের পর ইংল্যান্ডের রাজনৈতিক মহল মনে করেন যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের হাতে ভারতের মতো একটি বিশাল দেশের শাসনভার তুলে দেওয়া উচিত নয়। এটা তুলে দেওয়া হবে, টাইপিং মিস্টেক হয়ে গেছে, তুলে দেওয়া উচিত নয়। এই কারণে 1858 খ্রিস্টাব্দে 1 নভেম্বর মহারানী ভিক্টোরিয়া নিজ হস্তে ভারতের শাসনভার গ্রহণ করার কথা ঘোষণা করেন এবং ভারতীয় শাসন ব্যবস্থার নতুন নীতি ও আদর্শের কথা ঘোষণা করেন। ফলে জনসাধারণ মহারানী ভিক্টোরিয়াকে ভারতের শাসন ভার দেন, যা মহারানীর ঘোষণা নামে পরিচিত। এবার ছোট্ট মতন পয়েন্ট করবে, কি লিখবে? ঘোষণাপত্রের পাঠ। মনে রেখো, বারবার তোমাদের বলি, দশম শ্রেণীতে তোমাদের ছোট মতন উত্তর লিখতে হয়। 4 নাম্বার প্রশ্নেরও একটা শব্দের লিমিট দেওয়া থাকে, তোমরা সেই শব্দের মধ্যে যদি উত্তরটি লিখো অবশ্যই 4-এ 4 পাবে, বা 8-এর মধ্যে 8 থাকলে 8এই পাবে। কারণ আমি যে প্রশ্নের উত্তরগুলো লিখেছি সেগুলি ছোট করে লিখেছি এবং সেই ছোটোর মধ্যে পয়েন্ট আকারে সমস্ত জিনিসকে তুলে ধরেছি। তো দেখো, ঘোষণাপত্রের পাঠ পয়েন্ট করবে, কি লিখবে দেখো। মহারানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্র প্রতিনিধি রূপে অর্থাৎ ভাইসর হিসাবে লর্ড ক্যানিং আনুষ্ঠানিকভাবে এলাহাবাদে 1858 খ্রিস্টাব্দে 1 নভেম্বর এই ঘোষণাপত্র পাঠ করেন। নেক্সট পয়েন্ট কি করবে দেখো, ঘোষণাপত্রের মূল বক্তব্য। এই ঘোষণাপত্রে বলা হয়েছে, এবারে তোমরা 1 নম্বর দিয়ে লিখতে পারো, কি লিখবে? ভারতবর্ষের সামাজিক ও ধর্মীয় বিষয়ে কোনো ব্যাপারে হস্তক্ষেপ করবে না। অর্থাৎ ভারতের যে সামাজিক অর্থাৎ সমাজ ও ধর্মীয় বিষয়, তিনি সেই বিষয়ে কোনো হস্তক্ষেপ করবে না। অর্থাৎ নিজের হাতে যে এটা করা চলবে না, ওটা করা চলবে না, এইসব তিনি কিছু করবে না। 2 নম্বর, সপ্ত বিলোপ নীতি বাতিল করা হবে। আচ্ছা, সপ্ত বিলোপ নীতি বলতে কি বোঝো? সপ্ত বিলোপ নীতি হচ্ছে কি, যে লর্ড ডালহৌসি চালু করেছিল সপ্ত বিলোপ নীতি। তিনি কি বলেছিলেন, যে যদি কোনো রাজার নিজস্ব পুত্র সন্তান না থাকে তাহলে দত্তকের পুত্রকে উত্তরাধিকারী হিসাবে গণনা করা হবে না। ঠিক আছে, তো এই যে সপ্ত বিলোপ নীতি সেটি বাতিল করা হবে। অর্থাৎ রাজার ছেলেই রাজা পাবে এটা নয়, অন্য ছেলেও পেতে পারে। 3 নম্বর দেখো, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যোগ্যতা সম্পন্ন সকল ভারতবাসী সরকারি চাকরিতে নিযুক্ত হতে পারবে। অর্থাৎ এখানে যে জাতি ধর্ম, অর্থাৎ জাতি বলতে আমরা বুঝি যে বিভিন্ন রকমের জাতিগুলোকে বুঝি আমরা, যে ওরা নিম্নবর্গীয়, ওরা এইসব কাজে যোগ্য নয়। কিন্তু এখানে কি বলছে মহারানী, যে সকল ভারতবাসী যারা সরকারি চাকরির যুক্ত মানে যোগ্যতা সম্পন্ন যোগ্য আছে, তারা অবশ্যই চাকরিতে নিযুক্ত হতে পারবে। 4 নম্বর কি বলছে দেখো, দেশীয় রাজারা
দত্তক পুত্র গ্রহণ করতে পারবেন। অর্থাৎ দত্তক পুত্র বলতে কি, মানে কোনো রাজার যদি নিজস্ব পুত্র সন্তান না থাকে তাহলে অন্য কোনো পুত্র সন্তানকে গ্রহণ করতে পারবেন। 5 নম্বর দেখো কি বলছে, প্রত্যেক ভারতবাসী ধর্মীয় স্বাধীনতা ভোগ করতে পারবে। অর্থাৎ যে কোনো ভারতবাসী ধর্মীয় যে অনুষ্ঠানগুলি সেগুলোতে কি নিজের স্বাধীনতা, অর্থাৎ নিজের যে বা নিজে স্বাধীনভাবে যে কিছু করবে সেই সব কিছু গ্রহণ করতে পারবে। অর্থাৎ কি ইংরেজদের কোনো তার উপর হস্তক্ষেপ থাকবে না, তার নিজের ইচ্ছা মতো কাজ করতে পারবে। এবার কি লিখবে, গুরুত্ব বা সমালোচনা। বলা বাহুল্য মহারানীর এই সমস্ত প্রতিশ্রুতি ঘোষণাপত্রে সীমাবদ্ধ ছিল, বাস্তবে এর প্রতিফলন ঘটেনি। প্রথমত কি বলছে, মহারানী ঘোষণাপত্র ভারতীয় ইউরোপীয়দের সমান অধিকারের কথা বলা হয়, এই প্রতিশ্রুতি রক্ষা করা সম্ভব হয়নি। কারণ দেখো কি, মহারানী যেসব ঘোষণাপত্রগুলি ঘোষণা করেছিল সেইগুলি কি তিনি যে ঘোষণা প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলি তিনি রক্ষা করতে পারেননি। দ্বিতীয়ত, ভারতীয়রা যাতে ইংরেজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে না পারে এই উদ্দেশ্যে মহাবিদ্রোহের পরবর্তীকালে সরকার বিভেদ নীতি অবলম্বন করে। কি বলছে, ভারতীয়রা যে ইংরেজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে না পারে তারা কি করছে, মহাবিদ্রোহের পরবর্তীকালে সরকারের বিভেদ নীতি অবলম্বন করতে বাধ্য হচ্ছে। তৃতীয়ত কি বলছে দেখ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল প্রজার জন্য সরকারি চাকরির ক্ষেত্রে সমান অধিকার নীতি ঘোষণা করলেও উচ্চপদস্থ চাকরির ক্ষেত্রে ভারতীয়দের প্রবেশ অধিকার রুদ্ধ করে দেওয়া হয়। অর্থাৎ কি বলছে, জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে কি সকল যে বলেছিল, যে মহারানী কি বলেছিল যে সকল জাতি কি যোগ্যতা থাকলে চাকরির অধিকার পাবে, কিন্তু কি বলছে এখানে উচ্চপদস্থ চাকরির ক্ষেত্রে ভারতীয়দের প্রবেশ রুদ্ধ করা হয়, অর্থাৎ বন্ধ করে দেওয়া হয়। এই 3টি পয়েন্ট করবে এবং শেষে মূল্যায়ন বা মন্তব্য পয়েন্ট করে লিখবে। কি লিখবে, পরিশেষে আমরা বলতে পারি যে মহারানীর ঘোষণাপত্রের উল্লেখিত প্রতিশ্রুতিগুলির বেশিরভাগই ঘোষণাপত্রের মধ্যে সীমাবদ্ধ ছিল। তাই ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার মহারানীর ঘোষণাপত্রকে পিরিয়ড অফ ব্রাউন পাইলজ বলে মন্তব্য করছেন। আবার অনেকে কি বলছে, রাজনৈতিক ধান্দাবাজ বলে অভিহিত করছেন। কেন বলছে রাজনৈতিক ধান্দাবাজ? কারণ মহারানী যে প্রতিশ্রুতিগুলি দিয়েছিল ভারতীয়দের সেই প্রতিশ্রুতিগুলি তিনি রক্ষা করতে পারেননি, তার জন্য অনেক ঐতিহাসিক রাজনৈতিক ধান্দাবাজ বলছে। ঠিক আছে, এই নোটটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না। এরপর তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে লিখে জানাবে কোন প্রশ্নের উত্তর দিলে তোমাদের সুবিধা হবে, আমি সেই প্রশ্ন নিয়েই আলোচনা করব। হ্যাঁ, আমার ভিডিও দিতে দেরি হতে পারে কিন্তু আমি প্রশ্নগুলি অবশ্যই দেব। ঠিক আছে, আর এই প্রশ্নের উত্তর যদি তুমি লিখো 4-এ 4 অবশ্যই পাবে। আমি